আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ জাল্লা যিকরুল আলিশান দরবারে, যে রব আমাদেরকে দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্সের আয়োজন করার তৌফিক দিয়েছে। দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্স দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আসার যারা স্বপ্ন দেখেন, আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়ার স্বপ্ন দেখেন, দারুন নাজাতকে ঘিরে তারা স্বপ্ন দেখেন, সে সকল বন্ধুদের স্বপ্নকে সাফল্যে রূপান্তরিত করা এবং স্বপ্নকে সত্য করার লক্ষ্যে তাদের সহযোগিতা এবং তাদের সাথে থাকা এবং তার সাফল্যের সঙ্গী হওয়ার জন্যই ফিউচার একাডেমিক কেয়ারের এই আয়োজন দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্স 2026। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্স 2026-এ যারা যুক্ত হয়েছে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যুক্ত হওনি তাদেরকে আমরা আহ্বান করব, আর অল্প কিছুদিন বাকি আছে, তোমরা কিন্তু এখনো দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্সে যুক্ত হতে পারো। আমাদের যোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ শিক্ষক বৃন্দ তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন দিবেন, এবং আমাদের শিক্ষার্থীরা যারা ভর্তি হয়েছে তাদেরকে ইনস্ট্রাকশন অলরেডি দিচ্ছেন। এবং আশা করি আমাদের যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা কি বলে যথাযথ ইনস্ট্রাকশন পাচ্ছে এবং তারা দারুন নাজাত ভর্তির জন্য যোগ্য হয়ে উঠছে। আশা করি তোমরা যারা দূর দূরান্ত থেকে আমাকে দেখছো, তোমরা আমাদের দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্সে যুক্ত হবে এবং আমাদের এই লাইভে যুক্ত হবে। তোমরা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছো কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আমি তোমাদের কমেন্ট পড়বো এবং তোমাদের কমেন্টের উত্তর দিব, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। কাউকে আমরা আশাহত করব না। অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। কমেন্ট করার সময় অবশ্যই যেটা মনে রাখতে হবে যে কমেন্ট করার সময় কিন্তু তোমার নামটা একটু লিখে দিতে হবে। আমরা তো বিশ্বাস করি যে দারুন নাজাতের স্টুডেন্টসরা এবং দারুন নাজাতে যারা ভর্তি হতে আসে তারা কেউ মোবাইল চালায় না। দারুন নাজাতে যেহেতু মোবাইল চালানো বৈধ না শিক্ষার্থীদের, সেজন্য আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা মোবাইল চালায় না। তোমরা নিশ্চয়ই তোমাদের বাবা ভাই কিংবা অভিভাবকের মোবাইল থেকে আমাদের সাথে যুক্ত হও। অতএব তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নামটা লিখে দিবে, যাতে আমি তোমাদেরকে চিনতে পারি, তোমার নাম ধরে ডাকতে পারি। নাম ধরে ডাকার মধ্যে কিন্তু একটা বিশেষ একটা ব্যাপার আছে, একটা বিশেষ অ্যাট্রাকশনের ব্যাপার আছে। তোমরা কি জানো, মানুষকে আকর্ষিত করার বা মানুষকে মানে মানুষের মনোযোগ আকর্ষণ করার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে তার নাম ধরে ডাকা। জানো কি তোমরা এটা? তো আশা করি তোমরা জানো যে নাম ধরে তুমি যদি কারো নাম মনে রাখো, দেখবা যে সে কি খুশি হয়। মানুষের একান্ত যদি কিছু একটা থাকে, একান্ত যদি অনেক কিছু থাকে, তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তির নাম। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব নামকে খুব ভালোবাসে, বুঝছো? যেমন তোমার নাম যদি আব্দুল্লাহ হয়, মানুষ যদি আব্দুল্লাহ নাম নিয়ে চেতায়, তোমাকে দুষ্টুমি করে, তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমাকে নিয়ে গসিপিং করে, তোমার কিন্তু ভালো লাগবে না, তাই না? কারণ ওইটা তোমার নাম। এই জন্য নামটা কিন্তু বলতে হবে। আমি তোমাদের নামটা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আজকে ভর্তি প্রস্তুতি কোর্সে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে, পড়বো বলতে আমরা জানবো, একটু ডিসকাশন করব। তোমরা তো অনেক ভালো জানো বলে আমরা জানি, তোমরা তো বাংলাদেশের ভালো ভালো মাদ্রাসায় পড়েছো এবং পড়ছো। বাংলাদেশের মাদ্রাসাগুলো কিন্তু এখন অনেক আপডেট। অতএব আমরা বিশ্বাস করি যে তোমরা মিডিয়ার কল্যাণে, তোমরা বিভিন্ন বইয়ের কল্যাণে তোমরা বহু জানো, অনেক কিছু জানো, তোমাদের মেধা অনেক বিস্তৃত। তোমাদের সাথে একটু ডিসকাশন করা এবং তোমাদের পড়া জিনিসগুলো একটু মনে করে দেওয়ার জন্যই আমাদের আয়োজন। আজকের আয়োজন হচ্ছে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, ঠিক আছে? আজকে আমরা জিকে কিছু গুরুত্বপূর্ণ জিকে পড়বো, যেগুলো আমাদের ভর্তি প্রস্তুতি কোর্সে আসতে পারে। যেগুলো আসবে সেগুলো তো কামাল হয়ে যাবে, তাই না? তোমরা তো একেবারে সঠিক উত্তরটা দিয়ে ফেলবা। আর যেটা আসবে না, যেগুলো আসবে না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ একটা জানা মানে তোমার একটা জ্ঞান সমৃদ্ধ হচ্ছে, তাই না? তোমার জ্ঞান সমৃদ্ধ হচ্ছে, তুমি যত জানছো তোমার জ্ঞান তত সমৃদ্ধ হচ্ছে। অতএব যেগুলো আসবে সেগুলো তো আসলোই, আর যেগুলো আসবে না সেগুলো আমাদের অ্যাসেট হয়ে রইলো, আমাদের সম্পদ হয়ে রইলো, ঠিক আছে বন্ধু? আসো, লাইভে আমাদের সাথে পড়ার শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে কিন্তু বসতে হবে। হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলে টুকে রাখতে হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে টুকে রাখার অভ্যাস করতে হবে, নচেত ভবিষ্যতে কিন্তু
গুরুত্বপূর্ণ 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 তথ্যগুলো তুমি হারিয়ে ফেলবা, লিখে রাখলে এটা রয়ে যাবে, ঠিক আছে? আর যদি পারো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে বন্ধু, আমরা শুরু করি। আমরা প্রথমে আন্তর্জাতিক ও বিশ্ব সম্পর্কিত কিছু তথ্য দিয়ে শুরু করব। প্রথমে আমরা শুরু করব একটা ঐতিহাসিক স্থাপনা নিয়ে। সেটা কোনটা? তোমরা নিশ্চয়ই ভারতের নাম শুনেছ। ভারত আমাদের প্রতিবেশী দেশ, এবং কেউ সেটাকে আমাদের শত্রু দেশ বলে। আমাদের যারা কখনো কল্যাণ চায় না, সেটা আমরা এই আলোচনায় নাই আনি। ভারতের একটা ঐতিহাসিক স্থাপনা আছে। তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষ মুসলমানরা প্রায় 850 বছর শাসন করেছে। 850 বছর মুসলমানরা শাসন করেছে, ঠিক আছে? একটু কম বেশি হতে পারে। 800 বছর শাসন করার পরেও মুসলমানরা কোনো হিন্দু, কোনো বুদ্ধিস্ট কিংবা খ্রিস্টান ধর্মের কোনো ভাই বোনদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, এরকম কোনো ইতিহাস, এরকম কোনো ঘটনা আজও পর্যন্ত ঐতিহাসিকদের জানা নেই। সেদিক থেকে আমরা বলতে পারি যে ভারতে মুসলমানদের শাসনকাল ছিল ভারতের ইতিহাসে স্বর্ণযুগের স্বর্ণাক্ষরে লেখা স্বর্ণের ইতিহাস, চমৎকার ইতিহাস। আর সেই ইতিহাসের একজন মহান নায়ক ছিলেন সম্রাট বাবর। সম্রাট বাবর ইসলামের বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন, ইসলামিক নান্দনিক স্থাপনা তিনি তৈরি করেছেন। তার মধ্যে অন্যতম একটা স্থাপনা হচ্ছে বাবরি মসজিদ। তোমরা বাবরি মসজিদের নাম নিশ্চয়ই শুনেছ। বাবরি মসজিদের নাম শোনাটা স্বাভাবিক। বাবরি মসজিদ নিয়ে অনেক ট্রাজেডি গিয়েছে, বাবরি মসজিদ নিয়ে অনেক গল্প হয় এবং এখনো হয়েছে, এবং গত 50-60 বছর 70 বছর ধরে এই আলোচনাটা তুঙ্গে। অতএব বাবরি মসজিদের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। বাবরি মসজিদ সম্রাট বাবরের দ্বারা তৈরি, সম্রাট বাবরের মাধ্যমে তৈরি ভারতীয় মুসলিম ইতিহাসের একটা অ্যাস্থেটিক নিদর্শন, ঠিক আছে? এই বাবরি মসজিদ নিয়ে অনেক আলোচনার কারণ হচ্ছে, দেখো ভারতে কিন্তু দিল্লি মস্ক আছে, ঠিক আছে? সেখানে দিল্লি মস্ক আছে, কুতুব মিনার আছে, এগুলো কিন্তু অনেক নান্দনিক। সেখানে কিন্তু তোমার তাজমহল আছে, এটা খুবই মানে কি বলে অ্যাট্রাকটিভ, সেটা আমরা অস্বীকার করি না। তবে বাবরি মসজিদ নিয়ে কেন এত আলোচনা? বাবরি মসজিদ নিয়ে আলোচনার কারণ হচ্ছে বাবরি ট্র্যাজেডি। বাবরি ট্র্যাজেডির কারণ ছিল বাবরি মসজিদের প্রতি হিন্দুদের রক্তচক্ষু এবং বাবরি মসজিদ দখল করার তাদের পায়তারা। বাবরি মসজিদকে দখল করার পায়তারার সূচনার কথা যদি আমি বলি, আচ্ছা আমি বাবরি মসজিদের জন্মের কথা বলি, যে 1528 সালে সম্রাট বাবরের একজন সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে মীর বাকি। তার নাম কি? মীর বাকি। নামটা তোমরা একটু লিখে ফেলতে পারো, যে 1528 সালে বাবরি মসজিদের জন্ম কত? 1528। কার মাধ্যমে তৈরি হয়? সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। মীর বাকি লিখে নাও। সম্রাট বাবরের তিনি কি ছিলেন? সেনাপতি। সম্রাট বাবরের সেনাপতি। আচ্ছা, 1528 সালে মীর বাকি তিনি সম্রাট বাবরের নির্দেশ ক্রমে তিনি হচ্ছেন এই বাবরি মসজিদ, এই ঐতিহাসিক স্থাপনা তিনি স্থাপন করেন, তিনি তৈরি করেন, প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রায় 500 বছর এই বাবরি মসজিদ নিয়ে কোনো আলোচনা ছিল না, বা বাবরি মসজিদে মুসলমানরা খুব ভালোভাবেই নামাজ পড়তে পেরেছে, বাবরি মসজিদ নিয়ে কোনো সমস্যা কখনোই তৈরি হয় নাই। পরবর্তীতে মুসলমানদের শাসন যখন মানে শাসনের যে দ্যুতি সেটা যখন কমে আসে, সেখানে হিন্দুদের আধিপত্য বাড়তে থাকে, তখন এখানে কিছু কিছু সন্ত্রাসী মনোভাবাপন্ন হিন্দুরা তারা বাবরি মসজিদকে শ্রীরামের জন্মভূমি বা শ্রীরামের জন্মস্থান বলে তারা বলতে থাকে, যে এটা হচ্ছে শ্রীরামের জন্মস্থান। তাদের একজন দেবতা শ্রীরামের জন্মস্থান, এবং এখানে তারা শ্রীরামের মূর্তি পূজা করতে চায়, এখানে মন্দির করতে চায়, এবং তারা তার দাবি করে কিছু মানে মিথ্যা দাবি, এগুলো বলা চলে, কিছু মিথ্যা দাবি করে যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল এবং এই মন্দির ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে, যেটা সম্পূর্ণ অসত্য এবং ইতিহাসে এরকম কোনো নিদর্শন পাওয়া যায় নাই। এবং যারা প্রত্নতত্ত্ববিদ এবং যারা হচ্ছে এগুলো নিয়ে গবেষণা করেন, পুরাকীর্তি নিয়ে গবেষণা করেন, তারাও এরকম কোনো নিদর্শন পান নাই যে এখানে কোনো মন্দিরের আদৌ কোনো চিহ্ন ছিল কিনা বা মন্দির আদৌ ছিল কিনা, এরকম কোনো নিদর্শন নাই। সেদিক থেকে বলা চলে যে বাবরি মসজিদে
মসজিদকে দখল করার জন্য তারা বিভিন্ন রিউমার্স ছড়ায় দিছে, বুঝছো, এবং তারা বিভিন্ন বাজে কথা, বিভিন্ন ভুল ইতিহাস, বিকৃত ইতিহাস মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং রামের জন্মস্থান তাই এটা তারা দখল করার চেষ্টা করে। এবং একটা ঘটনা ঘটে 1949 সালে বাবরি মসজিদে কিছু দুষ্ট হিন্দুরা তারা বাবরি মসজিদের ভিতরে রামের মূর্তি রেখে দেয়, রামের মূর্তি অর্থাৎ একটা স্ট্যাচু তারা মূর্তির তোমার হচ্ছে বাবরি মসজিদের ভেতরে রেখে দেয়। এবং এ নিয়েই তারা বলা শুরু করে যে বাবরি মসজিদের মধ্যে রামের মূর্তি এসেছে, অর্থাৎ রামের যেহেতু জন্মস্থান সেহেতু রাম এখানে উদয় হয়েছে, অতএব রামের জন্মভূমিকে রামের কাছে ফিরিয়ে দিতে হবে। এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয় এবং এই কন্ট্রোভার্সির কারণে যেটা হয় যে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দাঙ্গা যেটাকে আমরা বলি, সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা হয়। মুসলিম এবং হিন্দুদের মাঝে দাঙ্গা শুরু হয়, মারামারি শুরু হয়, হরতাল এই সেই শুরু হয়, বন্ধ শুরু হয়। তো এর কারণে যেটা হয়েছে, হতাহতের সংখ্যা বেড়েছে, মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে খুব কঠিন ভাবে, খুব ভয়াবহ ভাবে। এই দাঙ্গার যে একটা বায়ু সেটা পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে, শুধুমাত্র ভারতেই না বাংলাদেশেও ছড়ায় পড়ছে, বুঝছো, এবং বাংলাদেশেও এ নিয়ে অনেক মিছিল, মিটিং, অনেক আলোচনা, সভা, সেমিনার হওয়া শুরু হয়ে গেছে। এবং তারা হিন্দুরা, সে দেশে যেহেতু হিন্দুরা শাসন করে, ক্ষমতার শীর্ষে হিন্দুরা, তারা বদ্ধপরিকর ছিল যে বাবরি মসজিদকে তারা ধ্বংস করবেই করবে। এজন্য তারা বাবরি মসজিদ বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাজেডি ঘটতে থাকে, বাবরি মসজিদকে নিয়ে হামলা মামলা শুরু হয়ে যায়, মুসলমানদের সেখানে নামাজ বন্ধ হয়ে যায়, মুসলমানদের সেখানে নামাজ পড়তে দেওয়া হতো না এবং ওই জায়গাটা বিতর্কিত জায়গা হিসেবে ওই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়, মুসলমানদেরকে আসা যাওয়া এবং কেউ আসা যাওয়া করতে পারবে না, যেহেতু বিতর্কিত জায়গা, কেউ আসা যাওয়া করতে পারবে না। 500 বছর ধরে মুসলমানরা যেখানে নামাজ পড়েছে, মুসলমানরা যে মসজিদ তৈরি করেছে, যে মসজিদে মুসলমানরা ইবাদত বন্দিগি করেছে, যে মসজিদের ঐতিহাসিক স্থাপনার নিদর্শন আছে, সেই মসজিদে তারা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়নি, সেটা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে তোমার 1952 সালে একটা দাঙ্গা তৈরি হয়। সেই দাঙ্গায় ভারতের উগ্রবাদী কিছু বিভিন্ন হিন্দু সংগঠন তারা মিলে বাবরি মসজিদের উপরে হামলে পড়ে এবং 1992 সালে তারা বাবরি মসজিদকে শহীদ করে। তার মানে আমরা এখানে জানলাম যে বাবরি মসজিদকে শহীদ করা হয় কত সালে? 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করা হয় 1992 সালে। এটা কেটে দেই, 1992 সালে বাবরি মসজিদ শহীদ হয় কত সালে? 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করা হয়, বুঝেছো? বাবরি মসজিদের ছাদে উঠে, বাবরি মসজিদের গম্বুজে উঠে তারা বাবরি মসজিদকে ভেঙে ফেলে, পুরো চূর্ণ বিচূর্ণ করে ফেলে, যা মুসলিম ইতিহাসে, ভারতের মুসলিম ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়ের সূচনা করে এবং ভারতের মুসলিম নিধন, মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের একটা স্বাক্ষর রেখে যায় তারা এখানে। এবং মুসলমানদের প্রতি তাদের যে ঘৃণা, মুসলমানদের প্রতি তাদের যে আগ্রাসী রূপ, তাদের যে অ্যাগ্রেসিভ একটা মুড, সেটা তারা এখানে প্রকাশ করে এবং মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে অত্যাচার করা শুরু করে, ঠিক আছে? এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক স্লোগান হয়েছে। আচ্ছা, যাই হোক, 1992 সালে যদি এটা ভেঙে ফেলে তাহলে সরকারের দায়িত্ব কি ছিল? এই মসজিদটাকে পুনর্নির্মাণ করা বা এই মসজিদটার যে এই মসজিদের মধ্যে যে পুরাকীর্তির যে ব্যাপারটা ছিল সেগুলো আবার ঠিক করে দাও। কিন্তু ভারত সরকার তা করেনি। ভারত সরকার কি করেছে? এই মসজিদ নিয়ে যে মামলা হয়েছে, এই মসজিদ নিয়ে যে কেসগুলো হয়েছে, সেগুলো তারা কন্টিনিউ করেছে এবং তোমার 2019 সালে এই মসজিদ নিয়ে, বাবরি মসজিদ নিয়ে, পবিত্র বাবরি মসজিদ নিয়ে একটা রায় ঘোষণা হয় এবং ভারতের হিন্দুত্ববাদী সরকার তারা রায় ঘোষণা করে যে ভারতের এই বাবরি মসজিদের পবিত্র স্থান, এটা রামের জন্মভূমি এবং এখানে রামের মন্দির হবে, রাম মন্দির হবে, এখানে মসজিদ থাকতে পারবে না। এবং মুসলমানদেরকে বলা চলে না যে তোমার গরু মেরে জুতা দান, এই টাইপের একটা ব্যাপার স্যাপার যে থাকে, বুজুং বাজুং বুঝানোর যে একটা ব্যাপার থাকে, মুসলমানদেরকে মাত্র 5 একর জমি দিয়ে মুসলমানদেরকে বলা হয় যে 5 একর জমি তোমাদেরকে দেওয়া হলো অযোধ্যায়, তোমরা অযোধ্যায় গিয়ে একটা মসজিদ বানাও। কিন্তু এই যে জায়গাটা অযোধ্যার তোমার বাবরি মসজিদ যেখানে, এই জায়গায় রাম মন্দির হবে এবং তোমরা দেখেছো যে গত বছর সেখানে তোমার এই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে এবং তারা বিশাল স্ট্রাকচার নিয়ে রাম মন্দির তৈরি করেছে। আল্লাহ তাদের বিচার করুক এবং আল্লাহ তাদের এই
অবিচারের অবিচারের যথাযথ বিচার আল্লাহ তাআলা করুক, এবং দুনিয়াতে আমরা তা আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এটা দেখে যেতে চাই। আল্লাহ তাআলা যেন তাদের বিচার করেন। তোমরাও সেই দোয়া করবে। এবং তোমাদের ইতিহাসে আজান হচ্ছে, আমরা আজানের পরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। লিখে রাখতে পারো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা শুনছিলে দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার জামে মসজিদের আজান। আশা করি তোমাদের ভালো লেগেছে। দারুন নাজাত আসার আগে দারুন নাজাতের আজান তোমাদেরকে ফিউচার একাডেমি ফ্রি শুনিয়ে দিচ্ছে, ঠিক আছে? ফিউচার একাডেমিকে কিন্তু একটা ধন্যবাদ দিতে হবে, কমেন্টে ধন্যবাদ লেখো, বুঝছো? আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা পড়েছি সেটা সংক্ষেপে এখানে আমি একটু লিখে দিয়েছি। বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয় কত সালে? 1528 সালে। বাবরি মসজিদ শহীদ করা হয় 1992 সালে। মামলার রায় হয় 2019 সালে এবং প্রতিষ্ঠাতাকে সম্রাট বাবর, যার মূল নাম ছিল জাহাঙ্গীর মুবারক শাহ, সম্রাট জাহাঙ্গীর মুবারক শাহ। তোমরা জেনে থাকবে যে এক একজন সম্রাট যখন ক্ষমতায় আসেন তখন তাদের বিভিন্ন উপাধি দিয়ে তোমার নামকরণ করা হতো, বিভিন্ন উপাধি দিয়ে তাদেরকে সম্মানিত করা হতো। তার মানে জাহাঙ্গীর মুবারক শাহ এটা তার উপাধি ছিল এবং তাকে ডাকা হতো বাবর নামে, এবং তিনি বিখ্যাত বাবর, সম্রাট বাবর, এবং তিনি এই নামই হচ্ছে সবচেয়ে পরিচিত। আশা করি তোমরা বাবরি মসজিদ সম্পর্কে এই আলোচনা শুনে উপকৃত হয়েছো এবং তোমরা বাবরি মসজিদ সম্পর্কে আরো জানার চেষ্টা করবে। বাবরি মসজিদ কিন্তু আমাদের ইতিহাসের একটা অন্যতম জায়গা যেখানে আমরা আমাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, আমাদের মসজিদ শহীদ করা হয়েছে, এটা আমাদের অনেক দুঃখের জায়গা। অতএব তোমাদেরকে অনুরোধ করব তোমরা বাবরি মসজিদ সম্পর্কে জানার চেষ্টা করবে এবং বাবরি মসজিদ সম্পর্কে লেখাপড়া করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে তোমরা ভারতের ইতিহাস এবং ভারতে মুসলমানদের ইতিহাস, ভারতে মুসলমানদের উপরে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের পক্ষ থেকে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার করা হয়েছে সেটার ইতিহাস জানতে পারবে। আমরা জানি যে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ তোমার ধর্মীয় সম্প্রীতির দেশ, ঠিক আছে? এখানে ধর্মীয় সম্প্রীতিটাই হচ্ছে মুখ্য, আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতিটাই হচ্ছে মুখ্য। সেখানে কিছু দুষ্ট লোক তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে। আমরা বলছি না সমস্ত হিন্দু ভাইয়েরা এই জন্য দায়ী, বাবরি মসজিদ ভাঙার পেছনে তারা দায়ী, এটা আমরা কখনোই বলি না। আমরা বলি কিছু দুষ্ট লোক, কিছু অসৎ লোক, কিছু অসাধু চক্র, তারা কিন্তু এই কাজগুলো করেছে। অতএব যারা এই উগ্রতা প্রদর্শন করে, যারা এই জঙ্গিত্বপনা প্রদর্শন করে, আমাদের হিন্দু ভাইদের তাদের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন এবং হিন্দু ভাইদের মধ্যে এরকম জঙ্গি মনোভাবাপন্ন যে সকল লোকেরা আছেন তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত, তাদেরকে দেশ থেকে বয়কট করা উচিত এবং তাদেরকে তাদের ধর্ম থেকেও আমার মনে হয় যে বয়কট করা উচিত। কেননা ধর্মের মধ্যে ধর্মের এবং আমরা সবাই একসাথে বসবাস করব, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। কেন দাঙ্গা মাথাইতে হবে? কেন অন্যের মসজিদ ভাঙতে হবে, অন্যের মন্দির ভাঙতে হবে? আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটে না। যদি ভারতে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আমাদের উপরে অবিচার করা হয়েছে, মুসলমানদের উপর অবিচার করা হয়েছে। অথবা আমরা চাই যে আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানুক। সেজন্য আমি যখন পড়ানো শুরু করেছি আমার মনে হয়েছে যে এই বিষয়টা আমি আমার শিক্ষার্থীদেরকে খুবই দীর্ঘ সময় আলোচনা করে বুঝাবো। তোমাদের মননে এবং মস্তিষ্কে যদি এই ব্যাপারটা ঢুকে যায় যে বাবরি মসজিদ আমাদের ছিল এবং আমাদের উপরে কি ধরনের অবিচার করা হয়েছে, আশা করি তোমরা ভবিষ্যতে এই ইতিহাস, এই সভ্যতা এবং এই সংস্কৃতি নিয়ে আরো বেশি গবেষণা করতে পারবে এবং আরো বেশি লেখাপড়া করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু মুছে দিচ্ছি, আমরা সামনে পড়বো এবং সামনে পড়ার সুবিধার্থে তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য এটা মুছে দিচ্ছি, নচেত তোমাদের মনোযোগ এখানে আটকে থাকবে। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা চলে যাব। এরপর একটা প্রশ্ন আছে যেটা এসেছিল, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি তোমরা কি জানো? তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে লিখবা, আমি একটু পড়তাম। পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি? আব্দুল্লাহ বলছে চাঁদপুর থেকে। আব্দুল্লাহকে ধন্যবাদ, এত দূর থেকে আমাদেরকে দেখছো। আব্দুল্লাহ, এটা কিন্তু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে বন্ধু? আচ্ছা, জান্নাত ফাতেমা, রিজওয়ান, আচ্ছা, শুধু তুমি দেখলেই হবে না, তোমার বন্ধুকে কিন্তু দেখাতে হবে, এই জন্য লাইভটা শেয়ার করে দিতে হবে। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম নদের নাম হচ্ছে তোমার নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদের নাম কি? নীল নদ। একটু লিখে রাখো তো, পৃথিবীর দীর্ঘতম নদের নাম হচ্ছে নীল নদ। আচ্ছা, তুমি কি জানো এই নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6,650 কিলোমিটার, ঠিক আছে? নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6,650 কিলোমিটার, ঠিক আছে বন্ধু? আমরা একটা নতুন তথ্য জানলাম, এটা একটু লিখে রাখতে হবে। আচ্ছা, তোমরা কি জানো নীল নদ কিন্তু নীল নদ তো মিশর দিয়ে বয়ে গেছে, মিশরে এটার অবস্থানটা বেশি, সেটা আমরা জানি। কিন্তু নীল নদের সাথে এই মিশরের সাথে কিন্তু একটা ভালো ইতিহাস এবং ভালো একটা কম্বিনেশন আছে, তাই না? তোমার নীল নদের অধিকাংশ পানির
যে যোগান সেটা কিন্তু নীলনদ থেকে হয়, সরি, মিশরের যে অধিকাংশ পানির যোগান সেটা কিন্তু নীলনদ থেকে হয়। অর্থাৎ মিশরের সভ্যতা গড়ে উঠেছে সেটা কিন্তু নীলনদের অববাহিকায়, এজন্য বলা হয় নীলনদের অববাহিকায় গড়ে ওঠা সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। তোমরা কি জানো এটা? আশা করি তোমরা জেনেছো। আচ্ছা, নীলনদ, নীলনদে তো, নীলনদ তো মিশরের বলা চলে প্রাণ। সেখানে তোমরা কি জানো এই নীলনদের সূচনা কোন জায়গায়, নীলনদের উৎপত্তি স্থান কোন জায়গায়? তোমরা জেনে অবাক হবে, আমরা মানুষকে কিন্তু গালাগালি করি বিভিন্ন দেশের নাম নিয়ে। সে দেশের মানুষ হয়তো বা কালো, বা সে দেশের মানুষ হয়তো বা গরিব। এই সুযোগটা নিয়ে আমরা কি করি, মানুষগুলোকে গালাগালি করি। তোমরা কি জানো তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি কতটা মানে উৎকর্ষিত সভ্যতা সংস্কৃতি, এবং তাদের সভ্যতা সংস্কৃতি কতটা আদি, কতটা প্রাচীন, এবং তারা কতটা সমৃদ্ধশালী ছিল, এবং বিভিন্ন তোমার হচ্ছে ঔপনিবেশিক শাসনের কারণে তাদের সভ্যতা আস্তে আস্তে করে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, সেই সেই দেশগুলোর মধ্যে অন্যতম মাজলুম একটা দেশের নাম হচ্ছে উগান্ডা। উগান্ডা, দেখেছ? আচ্ছা, উগান্ডা, এই উগান্ডা, উগান্ডার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে লেক ভিক্টোরিয়া। আচ্ছা, লেক ভিক্টোরিয়া, লেক ভিক্টোরিয়া কি জানো? লেক ভিক্টোরিয়া হচ্ছে নীল নদের উৎপত্তি স্থান। নীল নদের উৎপত্তি এখান থেকে হয়েছে। বলতো নীল নদের উৎপত্তি কোথা হয়েছে? নীল নদের উৎপত্তি হয়েছে লেক ভিক্টোরিয়া, উগান্ডা থেকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। উগান্ডা, উগান্ডার মানুষদেরকে কালো বলে মানুষদেরকে কিন্তু কখনো কটাক্ষ করা যাবে না। আমরা কিন্তু উগান্ডা শুনলেই হেসে দিই, এটা হাসা যাবে না। যাই হোক, উগান্ডার লেক ভিক্টোরিয়া, তোমরা যারা মোবাইল টোবাইল চালাও, চালাও তো, এটা তো বলাই যায় যে চালাও, তোমরা একটু সার্চ দিয়ে দেখবা যে লেক ভিক্টোরিয়া কত নান্দনিক, কত অ্যাস্থেটিক একটা জায়গা, কত চমৎকার জায়গা, দৃষ্টিনন্দন জায়গা। আচ্ছা, লেক ভিক্টোরিয়া এটা হচ্ছে উগান্ডায়, এবং এই উগান্ডায় হচ্ছে এই নীল নদের উৎপত্তি স্থল। এখান থেকে জন্ম হয়েছে, এখান থেকে সূচনা হয়েছে। এটার গোড়া হচ্ছে তোমার হচ্ছে উগান্ডা। এবং নীলনদ আরো একটা দেশের মাঝখান থেকে গেছে, সেই দেশের নাম হচ্ছে সুদান। সেই দেশের নাম কি? সুদান। আচ্ছা, আমি এটা একটু কেটে দিই। নীলনদ আরো একটা দেশের মাঝখান দিয়ে গেছে, সেই দেশের নাম হচ্ছে সুদান। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে মিশর, উগান্ডা এবং সুদান, এই তিন দেশকে কেন্দ্র করে চলে গেছে নীল নদ, ঐতিহাসিক নীল নদ, যে নদকে নিয়ে অনেক ঘটনা, অনেক ইতিহাস, অনেক কথা, অনেক আলোচনা, অনেক গল্পের তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নীল নদ হচ্ছে ইতিহাসের একটা চমৎকার নদ, যে নদ নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। আচ্ছা, এই নীল নদ চলে গেছে মিশর, উগান্ডা এবং সুদানের মাঝখান দিয়ে, এবং এই নীল নদের দৈর্ঘ্য কত? 6,650 কিলোমিটার। এবং নীল নদ কোথায়, মানে কোথা দিয়ে চলে গেছে বলতো? নীল নদ কোথায় যদি জিজ্ঞেস করে যে নীল নদ তোমার পৃথিবীর দীর্ঘতম নদ এটি কোথায়, তুমি বলবা মিশরে, মিশরে নীল নদ। ঠিক আছে বন্ধু? আচ্ছা, তারপরে আমরা জানবো যে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি। পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি? তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি? লেখো তো দেখি, কমেন্টে লেখো, আমি দেখতে চাই পৃথিবীর সবচেয়ে। লিয়ামনি লিখেছে নীলনদ, সাবাস। আচ্ছা, নাজমুন নাহার লিখেছে 6,650 কিলোমিটার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ হলাম। রিশাদ রিজওয়ান লিখেছে নীলনদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জান্নাত ফাতেমা তিনিও লিখেছেন নীলনদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করছো। আচ্ছা, যাই হোক, আমরা পড়ছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি। পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি? উইকিপিডিয়া এবং অন্যান্য জায়গায়, সব জায়গায়, অধিকাংশ জায়গায় লেখা আছে হচ্ছে টোকিও, জাপান। জাপানের টোকিও, জাপানের টোকিও। লিখে রাখো তো, টোকিও। টোকিওটা কোথায় বলতো? জাপান। ঠিক আছে, জাপানের টোকিওতে। টোকিওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শহর। আচ্ছা, তারপরেও ইউনাইটেড নেশনস অর্থাৎ মানে ইউএন এর সাম্প্রতিক জরিপ বলে যে পৃথিবীর সবচেয়ে বড় শহর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ইন্দোনেশিয়ার জাকার্তা। ঠিক আছে, ইন্দোনেশিয়ার জাকার্তা। এটা কিন্তু আমরা জেনে রাখতে পারি যে আপডেট নিউজ বলে যে তোমার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে জাকার্তা।
এটা হচ্ছে ইউএন বলছে, ইউএন কি বলছে? জাকার্তা। আচ্ছা, জাকার্তা, এবং তারা বলছে যে প্রায় 42 মিলিয়ন মানুষ আছে এখানে। ঠিক আছে, 42 মিলিয়ন মানুষ হচ্ছে এই জাকার্তায়। জাকার্তায় কোথায় বলতে পারো? জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ায়, ইন্দোনেশিয়া জাকার্তায়। তবে তোমাদের যদি প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি, তোমরা কিন্তু তখন লিখবা টোকিও, জাপান। ঠিক আছে, এটা তোমার কি বলে, এটা বইপত্রে অধিক লেখা, বইপত্রে এটাই পাওয়া যায়। তবে আমরা আপডেট নিউজ যেটা পাই সেটা হচ্ছে জাকার্তা, 42 মিলিয়ন মানুষ নিয়ে এই জাকার্তা শহর গঠিত। অতএব তোমরা কিন্তু এটা জেনে রাখবা, ঠিক আছে, জ্ঞান সমৃদ্ধ রাখবা। আচ্ছা, আমাদের দারুণ্য জাতির যে সাধারণ জ্ঞান বইটা আছে সেই বইয়ের মধ্যেও তোমার টোকিও লেখা। অতএব তুমি দারুণ্য জাতির ভর্তি প্রস্তুতি ভর্তিতে যদি আসে যে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি, তুমি কিন্তু তখন টোকিও জাপান লিখতে ভুলবা না। ঠিক আছে, তারপরে আসবে যে আয়তনে পৃথিবীর বৃহত্তর শহর কোনটি। আয়তনে পৃথিবীর বৃহত্তর শহর কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তর শহর হচ্ছে খুবই পপুলার এবং খুবই জানাশোনা একটা শহর, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক লিখে রাখো তো, নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর মানে আয়তনে পৃথিবীর বৃহত্তর শহর। ঠিক আছে, এটা হচ্ছে 1224 কিলোমিটার, 1224 কিলোমিটার। এটাও লিখে রাখতে পারো যে 1224 কিলোমিটার, কিমি দিয়ে দিই। ঠিক আছে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হচ্ছে 1224 কিলোমিটার, অনেক বিস্তৃত জায়গা। তার মানে আমরা জানলাম আয়তনে পৃথিবীর বৃহত্তর শহরের নাম কি? নিউ ইয়র্ক। তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, পৃথিবীর সর্বোচ্চ দেশ কোনটি? সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে সবচেয়ে উঁচু, বুঝছো, সবচেয়ে উঁচু দেশ কোনটা? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা এক এক জায়গায় এক এক রকম আছে। সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস এখানে মাথায় রাখার চেষ্টা করব, যে সর্বোচ্চ দেশ আর সর্বোচ্চ অঞ্চল। ঠিক আছে, সর্বোচ্চ অঞ্চল আর একটা হচ্ছে সর্বোচ্চ দেশ। আচ্ছা, আমি এখানে একটু লিখি যে সর্বোচ্চ দেশ, অঞ্চল, সর্বোচ্চ অঞ্চল, আরেকটা হচ্ছে সর্বোচ্চ দেশ। আচ্ছা, সর্বোচ্চ অঞ্চলের নাম হচ্ছে কি জানো? সর্বোচ্চ অঞ্চলের নাম হচ্ছে তিব্বত। সর্বোচ্চ অঞ্চলের নাম কি? তিব্বত। এই তিব্বত হচ্ছে সর্বোচ্চ অঞ্চল, অনেক উঁচু অঞ্চল। ঠিক আছে, এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে তোমার 4500 মিটার, 4500 মিটার। এবং পৃথিবীর সর্বোচ্চ দেশের নাম হচ্ছে ভুটান। পৃথিবীর সর্বোচ্চ দেশের নাম কি? ভুটান, তাই না? আচ্ছা, কয়েকদিন আগে ভুটানের কি বলে রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসছিল, তোমরা কি সেটা জানো? আচ্ছা, এইগুলো কিন্তু এই যে তোমার বিভিন্ন নিউজ পেপার পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, পড়লে কিন্তু এগুলো একটু বেশি বেশি জানতে পারবা। ঠিক আছে বন্ধু? আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ দেশের নাম কি? ভুটান। ভুটানের উচ্চতা কত? 3280, 3280 মিটার। ঠিক আছে, 3280 মিটার। তার মানে আমরা এখানে দুইটা জিনিস জানলাম এই উচ্চতা শিখতে এসে, যে পৃথিবীর সর্বোচ্চ অঞ্চল মানে সবচেয়ে উঁচু অঞ্চল হচ্ছে তিব্বত। তিব্বত, তোমরা তিব্বত যদি মনে না থাকে, ওই যে তিব্বত ঘামাচি পাউডার দিছো না ছোটবেলা, তিব্বত ঘামাচি পাউডার, এটা দিয়ে মনে রাখবা যে ঘামাচি পাউডার, পৃথিবীর সবচেয়ে উঁচু অঞ্চলের নাম হচ্ছে তিব্বত ঘামাচি পাউডার, অর্থাৎ তিব্বত। তিব্বতের উচ্চতা কত? 4500 মিটার। আর দেশ, পৃথিবীর সবচেয়ে উঁচু দেশ হচ্ছে ভুটান। ভুটানের উচ্চতা কত? 3280 মিটার। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমরা চলে যাব, কোথায় যাব বলতো? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। আচ্ছা, আমি একটু লিখে দিব, লিখলে মনে হয় ভালো হবে।
মেসোপটেমীয় সভ্যতা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। ঠিক আছে বন্ধু, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা এটা মানে কবে গড়ে উঠছে জানো? খ্রিস্টপূর্ব ৩,৫০০ বা ৩,০০০ বছর পূর্বে। কত? ৩,৫০০ থেকে ৩,০০০ বছর পূর্বে এটা তোমার মানে এটা গড়ে উঠছে, এটা এটা চলতো। কত? খ্রিস্টপূর্ব, আমি তো এখানে লিখি তোমাদের এখানে সুবিধা হবে, খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ৩,০০০ পূর্বাব্দে। ঠিক আছে, খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের, হজরতে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের লাইভটা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আচ্ছা, আমরা তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। যে মেসোপটেমীয় সভ্যতা খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ৩,০০০ খ্রিস্টপূর্বে, মানে খ্রিস্টপূর্বাব্দে এই মেসোপটেমীয় সভ্যতার সূচনা হয়েছে এবং মেসোপটেমীয় সভ্যতা জন্ম হয়েছিল। ঠিক আছে বন্ধু? আচ্ছা, তারপরে মেসোপটেমীয় সভ্যতা মানে মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে আরো কিছু আমরা যেটা জানতে পারি যে মেসোপটেমীয় আসলে নাম কি। মেসোপটেমীয় আসলে নাম কি? মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে মেসোপটেমীয় শব্দের অর্থ কি? মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে জমির মধ্যে, মানে তোমার কি বলে, নদীর মধ্যে জমি, নদীর মধ্যে জমি। তাহলে মেসোপটেমীয় অর্থ কি? নদীর মধ্যে, নদীর মধ্যে জমি, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবং এই মেসোপটেমীয় সভ্যতা তোমরা জানবা যে ইরাক ও সিরিয়ার যে মধ্যবর্তী অঞ্চল, এখানে গড়ে উঠছিল। এই মেসোপটেমীয় সভ্যতা পরবর্তীতে ভেঙে টেঙে অনেক দেশ টেশ হয়েছে, সেগুলো আমরা না বলি। এবং তোমরা বিখ্যাত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর নাম শুনেছো। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী কিন্তু এই মেসোপটেমীয় সভ্যতার মাঝখান দিয়ে বয়ে গেছে। এবং এই মেসোপটেমীয় সভ্যতার অনেক অবদান আছে পৃথিবীতে, পৃথিবীর সভ্যতার ইতিহাসে, যে তারা অনেক বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে, যেতে তারা পৃথিবীতে প্রথম শহর সভ্যতা আবিষ্কার করেছে। মানে শহর কিভাবে হতে পারে, এই শহর সভ্যতা তারা আবিষ্কার করেছে। এবং তারা আবিষ্কার করেছে লিখন এবং গণনা পদ্ধতির আবিষ্কার করেছে। তারা স্ট্যাচু, মূর্তি যে বানানো যায়, এই মূর্তি বানানোর যে অপকালচার, এটাও তারা শুরু করছে। এবং পটচিত্র, ওই বিভিন্ন দেয়ালে বা বিভিন্ন কাগজে যে চিত্র আঁকা যায়, বিভিন্ন অ্যাস্থেটিক ছবি আঁকা যায়, এটা তারা সূচনা করেছে। এবং আইন এবং প্রশাসনিক কাঠামো, দেশের, রাষ্ট্রের এবং হচ্ছে একটা শহরের এবং প্রশাসনিক কাঠামোটা কেমন হতে পারে, এই যে কালচারটা, এটাও তারা আবিষ্কার করেছে। এবং আমরা এরপরে আরেকটা জিনিস জানবো, পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? তোমরা জানো যে এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। ঠিক আছে, গ্রেট ওয়াল অফ চায়না, এটা হচ্ছে পৃথিবীর মানে কি বলে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রাচীরের নাম এটা, যেটাকে আমরা চীনের মহাপ্রাচীর বলি। চীনের মহাপ্রাচীর বলি, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীর, যার দৈর্ঘ্য কত? ২১,০০০ কিলোমিটার। ২১,০০০ কিলোমিটার, লেখো তো একটু, ২১,০০০ কিমি, ২১,০০০ কিমি, যার দৈর্ঘ্য হচ্ছে ২১,০০০ কিলোমিটার। এবং এইটার যে মানে এটা যখন বানানো হয়েছে, এটা হচ্ছে তোমার কিন সাম্রাজ্য, যেটা কিন সাম্রাজ্য বলা হয়, QIN, কিন সাম্রাজ্য বলা হয়। যাই হোক, কিন সাম্রাজ্য, এই কিন সাম্রাজ্যে বানানো হয়। এবং কিন সাম্রাজ্যের যিনি তোমার সম্রাট ছিলেন, তার নাম হচ্ছে কিউ শি হুয়াং। কিউ নামটা খুব কঠিন, তাই না? আমি নামটা লিখে আনছি, কিউ শি হুয়াং। এই কিউ শি হুয়াং তিনি এইটার কাজ শুরু করেছেন, অর্থাৎ এটা বানানোর যে মানে সূচনা, এটা তিনি করেছেন, কিং সাম্রাজ্যের সম্রাট। এবং তিনি ছিলেন প্রথম সম্রাট, চীনের সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন তিনি। এবং তিনি এটা খ্রিস্টপূর্ব ২৭৭ থেকে ২১০ সাল নাগাদ এটার কাজ করেছেন। খ্রিস্টপূর্ব ২৭৭ থেকে ২১০ সাল নাগাদ মানে তিনি এই কাজগুলো করেছেন। অর্থাৎ খ্রিস্টের জন্ম, ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় ২৭৭ বছর আগে এই কাজটা শুরু হয়েছে। এবং এরপরে আমরা আরো কিছু প্রশ্ন জানবো, অনেক প্রশ্ন আমরা জানার আছে, কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে, সময় যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা জানবো পৃথিবীর উচ্চতম ভবন কোনটি। পৃথিবীর উচ্চতম ভবন কোনটি? তোমরা এটা আশা করি ইতিপূর্বে জেনে ফেলেছো যে পৃথিবীর উচ্চতম ভবন হচ্ছে বুর্জ খলিফা। লিখে ফেলতে পারো,
বুর্জ বুর্জ খলিফা, ঠিক আছে, বুর্জ খলিফা। এবং এইটার যে মানে কি বলে, এটার স্থাপনা, এটা তোমার এটার কাজ করা শুরু হয় হচ্ছে 2004 সালে, 2004 সালে, এবং এটার কাজ শেষ হয়ে যায় 2010 সালে। এটা পৃথিবীর উচ্চতম তোমার বিল্ডিং, পৃথিবীর সর্বোচ্চতম ভবন এটা। এবং এটার তালা সংখ্যা হচ্ছে 163 তলা। এটা কয় তলা? 163 তলা। এবং আচ্ছা, এইটার যিনি আর্কিটেক্ট, এটার আর্কিটেক্টের নাম হচ্ছেন অ্যাড্রিয়ান স্মিথ। অ্যাড্রিয়ান স্মিথ, লিখে রাখতে পারো, আর্কিটেক্টের নাম হচ্ছে অ্যাড্রিয়ান স্মিথ। অ্যাড্রিয়ান স্মিথ, তিনি হচ্ছেন এটার আর্কিটেক্ট। এই 163 তলা বিল্ডিং 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত তিনি তৈরি করেছেন, এবং পৃথিবীর সবচেয়ে মানে উঁচু যে ভবন এটা। এবং এটা হচ্ছে বলা চলে, এটা মানে যদি এটা মিটার দিয়ে মাপো, এটা হচ্ছে 828 মিটার দীর্ঘ, 828 মিটার দীর্ঘ, ঠিক আছে। আচ্ছা, মানে লম্বা। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি। পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া। আচ্ছা, এরপরে আমরা খুবই তাড়াতাড়ি করে শেষ করে দিই, তোমরা যেহেতু ঘুমাতে হবে, বেশি রাত জাগা যাবে না। তোমার হচ্ছে রাশিয়ার দৈর্ঘ্য কত? রাশিয়ার দৈর্ঘ্য হচ্ছে 1,70,000 সরি 1,70,98,242 বর্গ কিমি, ঠিক আছে। এটা একটু লিখে রাখতে পারো, রাশিয়ার দৈর্ঘ্য এটা, সরি রাশিয়ার আয়তন, রাশিয়ার আয়তন লিখে রাখতে পারো। রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। তারপর আরো অনেক কিছু লিখেছি, তোমাদের শীটটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমাদের যেটা আমাদের গ্রুপ আছে আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা গঠন করেছি, সেখানে দিয়ে দিব। আরো কিছু আলোচনা এখানে আছে, আরো দীর্ঘ আলোচনা হয়ে যাবে, সেজন্য আমরা শেষ করে দিব। আর ছোট্ট ছোট্ট কয়েকটা জেনে, সেটা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এটা কিন্তু মনে রাখতে হবে। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি, এটা একটু জানার বিষয়, এটা একটু বলে এটা একটু সংক্ষিপ্তে বলার চেষ্টা করি। জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে 5টি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য। আমরা স্থায়ী সদস্য লিখে রাখো, স্থায়ী সদস্য, সরি 5টি দেশ। স্থায়ী সদস্য কয়টি? 5টি দেশ। 5টি দেশ কি কি আমি বলি, লিখলে অনেক সময় নষ্ট হবে। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য কোনটা? ইউনাইটেড কিংডম। এবং যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট। এটা হচ্ছে রাশিয়ার সরি মানে এটা হচ্ছে জাতিসংঘের যে স্থায়ী 5 সদস্য, তারা চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানা আমাদের প্রয়োজন, জাতিসংঘে তো অনেক সদস্য আছে। জাতিসংঘের সদস্য বাংলাদেশ জাতিসংঘের কত নম্বর সদস্য? বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম সদস্য, 136তম সদস্য। এরপরে আমরা জানবো সার্ক। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়ার এই যে আমরা যে সকল দেশ আছি, আফগানিস্তান, পাকিস্তান, তোমার হচ্ছে ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, এই আমাদের দেশের মধ্যে তোমার কি বলে, রাজনৈতিক কোনো সহিংসতা যেন না হয়, পারস্পরিক সমৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতির দিকটা দেখার জন্য, অর্থনীতির দিকগুলো দেখার জন্য, এবং এই সব দেশের সম্পর্ককে আরো সমৃদ্ধ করার জন্য, আরো উন্নত করার জন্য এটার উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বর্তমান যে বিএনপি দলটা আছে, এই বিএনপি দলের প্রতিষ্ঠাতা ছিলেন। এই বিএনপি দলের যিনি প্রথম মানে কি বলে সবচেয়ে জনপ্রিয় নেতা যাকে বলে, তিনি ছিলেন। এবং এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, কয়টি দেশ? 8টি দেশ। এই 8টি দেশকে নিয়ে তিনি সার্ক গঠন করেছিলেন। সার্ক গঠন করেছেন কত সালে? 1985 সালে। কত সালে? 1985 সালে সার্ক গঠন করা হয়। এখানে আমি লিখছি 1985 সালে কি করা হয়? সার্ক গঠন করা হয়, ঠিক আছে। 1985 সালে সার্ক গঠন করা হয় কয়টি দেশ নিয়ে? 8টি দেশ নিয়ে। 8টি দেশ কি কি আমি একটু বলি, তোমরা একটু কষ্ট করে লিখে নাও। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে পাকিস্তান, ভুটান এবং মালদ্বীপ, এই কয়েকটা দেশ নিয়ে তিনি গঠন করেছিলেন সার্ক। 8টি দেশ, ঠিক আছে। আচ্ছা,
এছাড়া আরো বিভিন্ন আলোচনা এখানে তোমাদের জন্য আমি 40টা এমসিকিউ তৈরি করেছি, 40টা প্রশ্ন তৈরি করেছি। তোমরা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা একটু পড়ে নিতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা আলোচনা করে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটা। বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটা, এটা কিন্তু যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক। বাংলাদেশের বৃহত্তম মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম। এই দুটো প্রশ্নের কিন্তু উত্তর একই, বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমের যে বাইতুল মোকাররম, এটা তোমার হচ্ছে বাওয়ানি। তোমরা বাওয়ানিদের নাম শুনেছো? বাওয়ানি, বাওয়ানিরা কিন্তু একসময় অনেক ইন্ডাস্ট্রির আমাদের দেশে মালিক ছিল। বাওয়ানি এই একজন ছিলেন আব্দুল লতিফ ও ইব্রাহিম বাওয়ানি। এই দুইজন 1959 সালে তারা চিন্তা করেন যে তারা এদেশে একটা সমৃদ্ধ মসজিদ তৈরি করবেন, এবং তারা সেই চিন্তা থেকে 1960 সালে তারা হচ্ছে জাতীয় মসজিদ আমাদের বাইতুল মোকাররমকে তারা উদ্বোধন করেন, এবং 1963 সালে এই মসজিদে নামাজ দ্বারা এই মসজিদের যাত্রা শুরু হয়। এবং এই মসজিদের যিনি স্ট্রাকচার মানে এই মসজিদের যিনি ইন্টেরিয়র কাজ করেছেন এবং এই মসজিদের যে কি বলে এই মসজিদের জন্য মানে মসজিদের ডিজাইন করেছেন, তিনি হচ্ছেন আব্দুল হোসেন থারিয়ানি। তিনি এই মসজিদের ডিজাইন করেছেন। এবং তোমরা জানো যে এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ এবং সুন্দর মসজিদ হচ্ছে আমাদের বাইতুল মোকাররম মসজিদ, এবং এটাকে বলা হয় যে কাবা শরীফের আদলে, কাবা শরীফের যে স্ট্রাকচার সেটার আদলে আমাদের বাইতুল মোকাররমকে তৈরি করা হয়েছে। আচ্ছা, এছাড়াও আরো অনেক প্রশ্ন আমরা এখানে মানে তোমাদের শীটটাতে করেছি, শীটটা তোমরা পেয়ে যাবে তোমাদের গ্রুপে, আমাদের ক্লাস শেষে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। তোমরা গ্রুপ থেকে শীটটা সংগ্রহ করবে এবং অবশ্যই পড়বে। কোনোটা না বুঝলে আমার কাছে জানার চেষ্টা করবে। আমাদের যে গ্রুপটা তোমাদের জন্য খুলেছি সেই গ্রুপে তোমরা সবসময় সংযুক্ত থাকবে। যে কোনো সমস্যা গ্রুপে অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের শিক্ষকগণ, আমাদের যারা দায়িত্বশীলগণ, তারা চমৎকার, মানে তোমাদের প্রতি তাদের কোনো অবহেলা নেই। তারা তোমাদের জন্যই সারাক্ষণ সময় দেওয়ার চেষ্টা করেন এবং তারা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই অপেক্ষা করছেন। তোমাদের সমস্ত প্রশ্ন আমাদের গ্রুপে করবে, তোমাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা আমাদের শিক্ষকগণ করবেন ইনশাআল্লাহ। এবং দারুন নাজাত ভর্তি প্রস্তুতি করছে। তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত হতে পারোনি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আরো অল্প কিছুদিন আছে, তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমাদের থেকে এরকম চমৎকার পড়া কিন্তু তোমরা আমাদের সাথে পড়তে পারবা এবং আমাদের শিক্ষার্থীদের মতন তোমরা সমৃদ্ধ হতে পারবা। ফিউচার একাডেমিক কেয়ার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে সকল শিক্ষার্থীরা দারুন নাজাতকে কেন্দ্র করে তাদের স্বপ্নকে গড়তে চায়, তাদেরকে জীবনকে গড়তে চায়, তাদের জীবনের যে স্বপ্নকে সাফল্যের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার জন্য ফিউচার একাডেমিক কেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। এবং ফিউচার একাডেমিক কেয়ার তাদের সহযোগিতা এবং তাদের সমস্ত প্রচেষ্টাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর, এবং ফিউচার একাডেমিক কেয়ার হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ। ফিউচার একাডেমিক কেয়ার এর যারা পরিচালনা পর্ষদ আছে তারা অত্যন্ত আন্তরিক, এবং আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সবসময় আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা অনেক বড় হোক, আমাদের শিক্ষার্থীরা অনেক জানুক, এবং দারুন নাজাতের মতন দেশ সেরা, এশিয়া সেরা একটা প্রতিষ্ঠানে এসে তারা যেন তাদের স্বপ্নগুলো করতে পারে, তারা যেন দেশের সুনাগরিক এবং একজন ভালো মুসলিম এবং একজন যোগ্য মুসলিম হিসেবে তাদের জীবনকে গড়তে পারে। আমাদের ফিউচার একাডেমিক কেয়ার আমাদের সকল শিক্ষার্থীদের প্রতি এই শুভকামনা রাখে এবং আমরা রাখি আমাদের শিক্ষার্থীদের প্রতি এই শুভকামনা। তোমরা যেখানেই আছো, যেভাবেই আছো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই লেখাপড়া করতে হবে। অবশ্যই লেখাপড়া এবং লেখাপড়ার সাথেই থাকতে হবে। দারুন নাজাত আসলে কিন্তু লেখাপড়া করতে হবে, সেজন্য লেখাপড়ার অভ্যাস কিন্তু এখন থেকেই করতে হবে। তোমাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের সাথে এতক্ষণ কষ্ট করে ছিলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সকল অভিভাবক বৃন্দ আমাদের শিক্ষার্থীদের সঙ্গ দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হতে সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।